তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানা তথ্য ও বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছি আমি অ্যাডভোকেট আবুহান রাজ্জাকি। আমাদের আজকের আলোচনার বিষয় রাষ্ট্রপতি নির্বাচন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক আবুল কাশেম চৌধুরী। স্বাগত আপনাকে। আপনাকেও ধন্যবাদ। এবং আরও আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। আপনাকেও স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি আলোচনার দিকে। আপনারা জানেন যে দুজনেই অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ বাংলাদেশে। আপনারা জানেন গত ২৪শে জুলাই ২৬ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব পদত্যাগ করেছেন। ৫৪ অনুচ্ছেদ মোতাবেক স্পিকার হাফিজউদ্দিন সাহেব আপাতত এই দায়িত্বে আছেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপির বেশ কয়েকজনের নাম জানা যাচ্ছে। তার ভিতরে ফখরুল ইসলাম আলমগীর সাহেব আছেন, মেজর হাফিজউদ্দিন আহমেদ আছেন, মোশাররফ হোসেন আছেন, নজরুল ইসলাম খান, তাদের নাম শোনা যায়, যদি এখনও চূড়ান্ত কিছুই হয়নি। পাশাপাশি বিরোধী দলীয় যে ১১ দলীয় যে বিরোধী দল, তারা কিন্তু ইতিমধ্যে কর্নেল অলি সাহেবের কে তারা অলরেডি মনোনয়ন দিয়ে দিয়েছেন। এবং এই যে রাষ্ট্রপতি নির্বাচনটা হতে যাচ্ছে, তার সাথে কিন্তু সংবিধানের দুইটা আর্টিকেলের একটা সমন্বয় আছে। আর্টিকেল ৪৮, যেখানে বলা হয়েছে যে সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। আবার আর্টিকেল ৭০-এ বলা হয়েছে ভোটটা কিভাবে দেওয়া হবে এবং সেখানে সাংসদদের দায়িত্ব কী। হ্যাঁ, তাহলে এই সব কিছু মিলে যদি আমরা আলাপ করি যে রাষ্ট্রপতি নির্বাচনটা কি প্রতিদ্বন্দ্বিমূলক হবে কি না, এক, যদি সেটা প্রতিদ্বন্দ্বিমূলক না হয় তাহলে আনুষ্ঠানিক বিষয় কিনা মাত্র, এই সব কিছু মিলিয়ে আমরা যেটা আলোচনা করতে চাই। এবং আলোচনার শুরুতে আমি আসতে চাই জনাব আবুল কাশেম চৌধুরী, আপনার কাছে। আপনার কাছে আমি সর্বপ্রথম জানতে চাই রাষ্ট্রপতি পদটা কতখানি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের রাষ্ট্রপতি কি শুধু আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান নাকি বাস্তব রাজনীতিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সমস্ত কলাকুশলী যারা এখানে কাজ করছেন গ্লোবাল টিভির সকলকে ধন্যবাদ দিচ্ছি এবং যারা শ্রোতা আমাদেরকে শুনছেন সকলকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে আলোচনার শিরোনাম বা আলোচনার বিষয়বস্তু আপনি নির্ধারণ করেছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং বিশেষ করে আমি আরও অনেক টক শোতে গিয়েছি, কিন্তু আমি আপনাকে পরিচালক আজকে সঞ্চালক হিসাবে পেয়ে আমি বেশি আনন্দিত, কারণ আপনি নিজেই তো টক শো করেন বিভিন্ন, আমি আপনার টক শো শুনি, অনেক ভালো লাগে, শ্রোতারাও আপনাকে পছন্দ করে। তো এর কারণ হচ্ছে আপনি ভালো বলেন আর আপনার চেহারাও অনেক সুন্দর, এই জন্য অনেকে, এটা সত্য, যেটা অনেক সময় আপনার অ্যাপিয়ারেন্স বা একটা চেহারা সুন্দর হলে এটা গ্রহণযোগ্যতা বাড়ে, কমে না। আপনার হাসি খুশি থাকেন, অনেকে ওই হাসি খুশি থাকতে পারে না, তারা মনে হয় যে টক শো মানি হচ্ছে তারা এক পর্যায়ক্রমে এসে তারা ঝগড়ার বিয়াদে শুরু করে দেয়, ঝগড়া লেগে যায়, অনেক খারাপ সিচুয়েশান সৃষ্টি করে। যাই হোক, সেগুলো আমি গেলাম না। আমি শুধু বলতে চাই যে বাংলাদেশের রাষ্ট্রপতি যে পদ এবং তার নির্বাচন, সেটা ৭০ অনুচ্ছেদ হলেও আপনি বলেছেন ৪৮ অনুচ্ছেদে আপনার রাষ্ট্রপতির যে ক্ষমতা বা তার যে অবস্থান, তার করণীয়, সেগুলি বিস্তারিত আছে। আমার কাছে সংবিধান আছে, আমি সংবিধান নিয়ে এসেছি যাতে ভুল না হয়। তো সেখানে রাষ্ট্রপতি পদটা আমাদের এখানে যেহেতু পার্লামেন্টারি সিস্টেম, সংসদীয় গণতন্ত্র এবং পার্লামেন্টারি সিস্টেমের কারণে রাষ্ট্রপতির কাছে মানে যে নির্বাহী ক্ষমতা যেটা, সেটা সেই পরিমাণে থাকে না, কিন্তু রাষ্ট্রপতি পদটি সর্বোচ্চ পদ এবং এই রাষ্ট্রপতি পদটি সর্বোচ্চ পদ বিধায় এটা সরকারের কাছে গুরুত্বপূর্ণ, দেশের কাছেও গুরুত্বপূর্ণ, আন্তর্জাতিকভাবেও গুরুত্বপূর্ণ এবং এটা সাংবিধানিকভাবে এই রাষ্ট্রপতি পদটা
নির্বাচন হয়। আমাদের পার্লামেন্ট এখন সার্বভৌম পার্লামেন্ট। এই পার্লামেন্ট গড়ে উঠেছে জনগণের ভোটে নির্বাচিত একটি পার্লামেন্ট। এই পার্লামেন্টে বিএনপি 2 সংখ্যাগরিষ্ঠতা আসন অর্জন করেছে, আর জামাতে ইসলামের জোট, তারা 11 দলীয় জোট, তারা প্রায় 77টি সিট তাদের আছে। অর্থাৎ এটা একটা সার্বভৌম পার্লামেন্ট। এবং আমি মনে করি, আমি যে বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস থেকে বলছি, যে বাংলাদেশের যা কিছু হবে, যা কিছু আমরা করব, এই সার্বভৌম পার্লামেন্টের মাধ্যমে সেটা হতে হবে। এবং আমি মনে করি এখানে শুধু রাষ্ট্রপতি নির্বাচন নয়, এখানে অন্য অন্য যে রাজনৈতিক সিদ্ধান্ত, যে আলাপ আলোচনা, সংস্কার, সংশোধন, অ্যামেন্ডমেন্ট যা কিছু আসবে এই পার্লামেন্টের মাধ্যমে আসবে। আমি মনে করি আজকে যদি পার্লামেন্টে রাষ্ট্রপতি যে নির্বাচন হয়, সেখানে সংখ্যাগরিষ্ঠ বিএনপি তারাই জয়লাভ করবে। তো সেটা আমি জেনে শুনে আমি বিরোধী দল হিসাবে, জামাতে ইসলাম 11 দলীয় জোট বিরোধী দল পার্লামেন্টে, তারা এটা জেনে শুনে তারা কন্টেস্টও করতে পারেন, তারা ক্যান্ডিডেট দিতে পারেন, আবার তারা একটা আলাপ আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে, ঐক্যমতের ভিত্তিতে তারা একজন রাষ্ট্রপতি নির্বাচনে সকলে একমত হতে পারেন। এটা হচ্ছে ম্যাটার অফ আন্ডারস্ট্যান্ডিং, এবং এটা হচ্ছে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং বলবো আমরা, মিউচুয়াল একটা রেসপেক্ট বলবো। সার্বভৌম পার্লামেন্টের মধ্যে দিয়ে আপনার মিউচুয়াল রেসপেক্টটা শো করতে হয়। যেমন সরকারের প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তার আলাপ আলোচনায় বক্তব্যে, বিবৃতিতে, চাল চলনে উনি তার বিনয় এবং তার যে মহানুভবতা, তার যে সহনশীলতা, উদারতা, ন্যায় নিষ্ঠাবানের যে একটা পরিচয়, এবং অন্য নেতৃবৃন্দের প্রতি রেসপেক্ট শো করা। এই যে দেখেন, এই মধ্যে কক্সবাজার গিয়েছে, সেখানে হেফাজতে ইসলামের বাবুনগরীর বাড়িতে উনি যে ওনার সাথে সাক্ষাৎ করেছেন, রেসপেক্ট। আমাদের এখানে জামাতে ইসলামের প্রধান ডক্টর শফিকুর রহমানের বাসভবনে তিনি তার সাথে সাক্ষাৎ করেছেন। এমনকি এনসিপির যে প্রধান আমাদের, তার সাথেও তার বাসা গিয়ে দেখা করেছেন। অর্থাৎ সেখানে তার মধ্যে কোনো আত্ম অহংকার বা মানে এরকম কোনো ভাব আমরা দেখি না। আমি এটা আপনি যেটা বলছেন এটা আসলে লক্ষণীয়। তার বিনয়ের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, এবং এটা যদি দলের সবাই ফলো করে তাহলে এটা খুব ভালো হয়। তো আমি আপনার কাছে আবার আসবো। আমি এখন প্রিন্স ভাইয়ের কাছে আসতেছি একটু, যে কাশিম ভাই যেটা বললেন যে বিএনপির প্রার্থী যাকেই দেখ না কেন, সংবিধানে যে পদ্ধতি যেভাবে আছে তাতে বিজয় প্রায় সুনিশ্চিত বিএনপি দলের। তো এখন আপনার কাছে জানতে চাই যে তাহলে রাষ্ট্রপতি নির্বাচনটা নিয়ে এত আলোচনা কেন? এখনো কিন্তু আলোচনা চলছে, কাকে প্রার্থী দিবে না দিবে। আর এটা কি শুধু একজন নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়, নাকি এর সাথে রাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতির একটা ভারসাম্য জড়িত? আপনাকে ধন্যবাদ, কাশিম ভাইকেও ধন্যবাদ, এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। আমি সরাসরি আপনার যে প্রশ্নটা তুললেন সেখানে প্রবেশ করি। আমি ওই প্রশ্নের সরাসরি উত্তরের আগে একটু কথা বলে নেই। দেখেন, আমাদের এই যে রাষ্ট্রপতি নির্বাচন এখন যেটা হচ্ছে, এটা তো এখনকার সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, মানে কে নির্বাচিত হবেন তার ক্ষমতা এবং কর্তব্য কতটুকু এখনকার সংবিধান অনুযায়ী, এটা একটা দিক। দ্বিতীয়ত, এখনকার সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা কি করবেন সেটা আছে, এটা বোঝা যায়। কিন্তু আমি মনে করি যে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আমরা তো এখন শুধু না, বিভিন্ন সময়, যেমন ধরুন আমাদের দলের কথা যদি বলেন, আমরা 1972-এর 4 নভেম্বর যখন এই সংবিধান পাশ করা হয়, তার আগে অক্টোবরে 1972-এর এই সংবিধানের কতকগুলো বিষয় আমরা বলেছিলাম যে এইখানে সংশোধনী আনা দরকার। হয়নি, বিভিন্ন সময় সে আলোচনা হয়েছে। যেমন ওই সময় আমাদের 70 অনুচ্ছেদ বিষয়ক প্রশ্ন ছিল, প্রসঙ্গক্রমে অন্যদিকে গেলাম না। কিন্তু এবার আমি চলে আসি এই দীর্ঘ পরিক্রমায়। এইবারে কিন্তু অনেক রাজনৈতিক দল, আমি সবার কথা বলবো না,
যে রাজনৈতিক দল মিলে আমরা নানা সময় আলোচনা করেছিলাম। সেই আলোচনায় ৭০ অনুচ্ছেদ সম্পর্কে কতগুলো সংশোধনীর ব্যাপারে আমি বলবো যে অনেক পয়েন্টে পুরোপুরি একমত হয়েছিলাম আমরা, কিন্তু কিছু সংযোজন বিয়োজন বাদে রাষ্ট্রপতির ক্ষমতার ব্যাপারেও নিয়োগের ব্যাপারেও আছে আমরা ঐক্যমত্য হয়েছিলাম, এবং এই আরও তার ক্ষমা প্রদর্শন, আরও তাকে কিভাবে বিদায়ী করার প্রশ্ন, এগুলো হয়েছিলাম। এইবার আমি কথাটা কেন বললাম, মানে বললাম এই এই যে আলোচনা হয়েছিল সংস্কার করা, হ্যাঁ আমি ওই জায়গার কথা বলছি, এবং তাতে কিন্তু মানে এই পয়েন্ট ঐক্যমত্য, কিন্তু এই ঐক্যমত্য মানেই সব গ্রহণ করতে হবে নট দ্যাট, কারণ এর বাইরে তো জনগণই করবে। এবং ওইখানে আরেকটা কথা ছিল অবশ্য, এটা না বললে আবার ঐক্যমত্যের ভুল বোঝাবুঝি হবে। আমরা পরে আবার ওইখানে ছিল, সেটা এগ্রি করেছিলাম যে রাজনৈতিক দল বিজয় লাভ করবে তারা যেভাবে নির্বাচনী ইস্তেহারে লিখবে বিজয়ের পরে সেইভাবে দায়িত্ব পালন করবে। এখন সেইটা থাকলেও যেহেতু একটা বড় অংশ রাজনৈতিক দল তারা ঐক্যমত্য পোষণ করেছে, তাহলে এই রাজনীতি মানে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে সংবিধান এখন যেটা আছে ওইটার বুঝেও আরও বাড়তি ক্ষমতা, সংবিধান যদি ধরেন কতগুলো সংশোধনী যদি আসে, যেটা আমাদের প্রত্যাশা আছে, কিছু তো আসাই উচিত, হয়তো সব পয়েন্টে একমত আমরা হব না, সেটা অন্য আলোচনা, তাহলে রাষ্ট্রপতি নির্বাচন এটা বিবেচনা রাখা উচিত। এমনকি ৭০ অনুচ্ছেদের বিষয়েও যতটুকু আমরা একমত হয়েছি তাতে কিন্তু ওই সাংসদদের ভোটের ব্যাপারেও কতগুলো বিবেচনা রেখেও কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় আসতে পারি আমরা। এখন এই দুইটার কম্বিনেশন করবে কি করবে না এটা নির্ভর করছে ক্ষমতাসীনদের উপরে। আমি জিনিসটাকে পয়েন্টগুলোকে তুললাম কারণ এই আলোচনাটা হওয়া দরকার। এইবার আসি পরিষ্কার কথা, আমাদের এখন সংবিধানে যে জায়গাটা আছে রাষ্ট্রপতির ক্ষমতা যতটুকু আছে তাতে ঠিকই তিনি তো রাষ্ট্রের অভিভাবক, ওইটুক পর্যন্ত তিনি প্রধানত প্রধানমন্ত্রীর কথা ছাড়া ওই অর্থে কোনো কিছু করার তার এখতিয়ারই নাই। যদিও এটাকে আমাদের একটা সংসদীয় গণতন্ত্র, এইখানে ডুয়েল ক্ষমতা হোক এটা আমরা চাইব না, এটা রাষ্ট্রপতি শাসিত না, কিন্তু রাষ্ট্রের যিনি প্রধান অভিভাবক তার হাতে কতগুলো ক্ষমতা বাড়ানোর ব্যাপারে কিন্তু আমাদের ঐক্যমত্য আছে। তাহলে সেইটা যদি আমরা বিবেচনা করি ভবিষ্যতের জন্যে এবং ৭০ অনুচ্ছেদকে যদি বিবেচনা করি, তাহলে রাষ্ট্রপতির পদটা খালি আলংকারিক হওয়া উচিত না বলে আমরা মনে করি। এইটা বিবেচনায় রেখে আমি আশা করব যে ক্ষমতাসীন দল তার প্রার্থী বিবেচনা এবং অন্য কাজগুলো করবে। এইবার আসি, এই যে প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন, আসলে এই প্রতিদ্বন্দ্বিতা আমরা দিতে পারি, দেওয়াতে আমি ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা দেখি না, হইতেই পারে, আলোচনা হইতেই পারে, কিন্তু এটা কেনা বোঝে আলটিমেটলি ক্ষমতায় যারা আছেন তারা যাকেই মনোনয়ন দেবেন তিনি নির্বাচিত হবেন, এটাই হচ্ছে খুবই স্বাভাবিক। সুতরাং এই বিবেচনাটা থাকলো। এবার লাস্ট পয়েন্ট আপনি যেটা তুলেছেন যে তাহলে কি এটা আলোচনার জন্যে নাকি, আমার বিবেচনায় আলোচনা হওয়াটা তো খারাপ কিছু না। যেমন ধরেন বোঝার জন্য বলি, আমি জানি না যেটা আমার একটা ব্যক্তিগত মত বলছি, ধরেন যদি সংসদে আমরা বা বামপন্থীরা থাকতাম তা আমরা পারি না পারি আমরাও সম্ভাব্য রাষ্ট্রপতি কাকে সেটা তো বলতেও পারতাম, বলতাম না কখন, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলছি, যদি আমরা মনে করি এটাও বিবেচনা আমরা রাখতে পারতাম বা এখনও পারি কিনা, সেটা হচ্ছে যে এইবারের যে সংসদ এইটাকে মনে রাখতে হবে আমরা একটা কর্তৃত্ববাদী স্বৈরাচার শাসনের অবসানের পরে যে অন্তর্বর্তীকালীন সময় পার করেছি সেখানেও জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, আমরা কিন্তু ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছি। তো সেই হাঁটার শুরুতে যদি আমরা যেহেতু কতকগুলো বিষয় ঐক্যমত্য রাখতে চাই, সেটা কিন্তু গণতন্ত্র নষ্ট করে না, ঐক্যমত্য হলেই গণতন্ত্র নষ্ট হয়ে যায় নট দ্যাট, তর্ক বিতর্ক থাকবে, কিন্তু আমি বলছি যে সেই জায়গায় যদি আমরা ওই রকম একটা সজ্জন মুক্তিযুদ্ধের পক্ষে, সে মানুষের পক্ষে, অসাম্প্রদায়িক চিন্তার মানুষ সম্পর্কে যদি একমত হয়ে কিছু করতে পারতাম সেটাকেও আমি খারাপ দেখি না। কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি যেভাবে বিরোধীরা মনোনয়ন দিলেন আমার কাছে মনে হয়েছে তারা সেই জায়গাটা রাখে নাই, সুতরাং ভোট হোক, কোনো অসুবিধা নেই, ভোটে নির্বাচিত খুবই স্বাভাবিকভাবে এখনকার যা সিস্টেম সে অনুযায়ী, বা এই সিস্টেম না থাকলেও ৭০ অনুচ্ছেদে যদি আমরা অন্য সুযোগও দিতাম, গোপন ব্যালটে যাকে খুশি ভোট দিতে পারো, তাতে মেম্বারশিপ যাবে না, তাতেও আমি ব্যক্তিগত হয়ে মনে করি এইবারের যে অবস্থা, কিছুটা কাশেম ভাই বলেছেন যে তাতে বিএনপি যাকে মনোনীত করবেন তিনি নিশ্চিতভাবেই রাষ্ট্রপতি হবেন বলেই দেখা যাচ্ছে। তাহলে আজকে এই মুহূর্ত পর্যন্ত সংসদ সদস্যরা তো দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিতে যদি না পারেন তাহলে সেটা কি ব্যক্তিগত পছন্দের মূল্য হইল? এক, দুই, যে কথাটা আপনি বললেন আমরা গণতন্ত্রের দিকে আগাচ্ছি, তাহলে গণতন্ত্রের সাথে এটা অন্তরায় সৃষ্টি করছে না বিষয়টা? সেইটা তো যে বললাম যে আমরা যেটা ঐক্যমত্য যে পয়েন্টে হয়েছি তাতে ৭০ অনুচ্ছেদের যে সংশোধনীর কথা বলেছি
তাতে কিন্তু আছে, এটা হওয়ার পরে নির্ভর করবে যে এই ধরনের ভোটে যাকে খুশি সে বিএনপি করলেও, বিএনপির সাংসদ হলেও অন্য যে কোনো দলের প্রার্থীকে ভোট দিতে পারেন, তাতে তার সদস্যপদ বাতিল হবে না। এখন সেটা তো এখনো আমরা করি নাই, অবশ্য করা এত সহজে সম্ভব না, করি নাই বলে আমি অপরাধ বলছি আপনি না। আরেকটা কথা বলছেন কি রহিন হোসেন প্রিন্স, আপনি বলছেন এখনকার সংবিধান মোতাবেক রাষ্ট্রপতি নির্বাচন। জি, তো এখনকার সংবিধান মোতাবেক তো পিছের নির্বাচনটা হয়েছে, সংসদ যে নির্বাচনটা হলো সেটাও তো সবাই বলে যে ওই সংবিধান মোতাবেক হয়েছে। না, তা তো বটেই। যদি ওখানে আমরা যাই, এবার এই রাষ্ট্রপতি পদত্যাগ করার পর যেমন আমাদের আইনমন্ত্রী বলছে যে সংবিধানের 123 মোতাবেক, 123 অনুচ্ছেদ মোতাবেক রাষ্ট্রপতি পদত্যাগ করার পর 90 দিনের মধ্যে একটা নির্বাচন হতে হবে, এবং সেই হিসাবে সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন হবে, সেপ্টেম্বরের 22, 23, 24-এর মধ্যে, এটা 20 তারিখে ফিক্সড করছে। কিন্তু প্রশ্ন ওখানে নয়, প্রশ্ন হচ্ছে না আগস্টের 20 তারিখে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে 123-এ কিন্তু এটাও বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। না, এটা কিন্তু সেইটা তো একটা সেই ভিন্ন নির্বাচনটা পরিবেশ কি ছিল। মানে কিভাবে হলো বা কোন ভাবে হলো বলে আপনার কাছে মনে হয়, কোন বিধানে হইলো? না, এটা আমার মনে হয় যে আমার বিবেচনা এটা অলরেডি একটা সেটেলড বিষয়, এই কারণে কারণ আমরা তো একটা যে গণঅভ্যুত্থানের পর যে পরিবেশ পরিস্থিতি ছিল তাতে তো ওইরকম একটা পজিশন ছিল না। তখন সংবিধানের 106, যদি আমি ভুল না করি, সেই অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি আপনার আইনের কাছে, আপিল বিভাগের কাছে তারা জানতে চেয়েছে এখন কি করতে পারি, সে অনুযায়ী গঠিত হয়েছে। সুতরাং ওইটা এই নর্মাল পরিবেশের সাথে সম্পর্কিত না, যার জন্যই 90 দিনের মতো হয় নাই, এটা বোঝা যায়। এটা নিয়ে বিতর্ক আমরা করতে পারি, কিন্তু একটা বিশেষ পরিস্থিতি আছে, ডক্ট্রিন অফ নেসেসিটির বিষয় আছে, সেইটা হয়েছে। এইটা যদি ভবিষ্যতে কোশ্চেন ওঠার মতো পরিবেশ থাকে, আমার বুঝটা হচ্ছে অতীত দিনে এরকম ঘটনা আমরা দেখেছি, যেহেতু এখন সংসদ আছে, সেই সংসদে সেটা কিভাবে রেকটিফাই করবে সেটা আইনবিদদের সাথে আলাপ আলোচনা করে করা দরকার মানে বলে আপনি একজন আমি মনে করি। বিচক্ষণ রাজনীতিবিদ হিসেবে কি মনে করেন যে লং রানে এই প্রশ্নটা উত্থাপিত? না, উঠতে পারে, এটা অস্বাভাবিক না, কারণ আমরা বাংলাদেশ জানি যে অনেক সময় আমরা যে ঐক্যমত্যের কথা বলি কিন্তু অনেক সময় মনের থেকে বলি না, সেটা একটা থাকে। তারপরে আমাদের বাইরের যে শক্তি থাকে, যেটা ধরেন এখানে আমরা একটা গুড ফেথ থেকে কথাটা বললাম যে পরিস্থিতি এরকম ছিল, এই ছাড়া তো সামনে পরিস্থিতি ছিল না। কিন্তু এই যে যারাই বলছি আমরাই কোশ্চেন তুলতে পারি, বাইরের শক্তি আছে তারা কোশ্চেন তুলতেই পারে, যে কোনো সময় উঠতে পারবে না, আমি তা মনে করি না। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে ফিরছি আপনাদের কাছে। দর্শক, সময় হলো একটা ছোট্ট বিরতি নেয়ার, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম, চলে যাচ্ছি সরাসরি আলোচনায়। আবুল কাশেম চৌধুরী, আপনার কাছে আসছি আমি। রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকা উচিত কি না, আপনি কি মনে করেন? না, স্বাধীন কারণ কেন বলছি, এবার বলা হয়েছে ভোটটা প্রকাশ্যে হবে এবং জানবে আপনি কাকে দিচ্ছেন, এবং 70 অনুচ্ছেদের যে একটা চাপ এখানে আছে, সেটা তো আছে, আমরা জানি। কিন্তু আপনি কি মনে করেন যে ভোটের যে নিয়ম, তাতে কি এটা স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য একটা সুযোগ থাকা উচিত কিনা? আমরা তো সংবিধান মেনে চলবো। আমাদের সংবিধানে এখন যা আছে, আপনার 70 অনুচ্ছেদে যা আছে সেটা ফলো করে আমাদেরকে চলতে হবে। এই মুহূর্তে ধরেন আমরা টকশো করেই তো আর এটা পরিবর্তন করতে পারবো না। এটা যদি পরিবর্তন করতে হয় ভবিষ্যতে এই সার্বভৌম পার্লামেন্ট করবে, এটা তাদের অপশন রয়ে গেছে। কিন্তু এখন যেই সংবিধান যা আছে সেটাকে আমাদের মেনে চলতে হবে। সংবিধান অনুসারে যারা ভোটার, সংসদে যারা ভোটার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিবেন, তারা তাদের দলীয় প্রার্থীকেই ভোট দিতে হবে, তা নাহলে তার সদস্য পদ থাকবে না, পার্লামেন্ট মেম্বার থাকবেন না, লেখাই আছে পরিষ্কার। কাজেই আমরা সেই সংবিধান ফলো করব, এবং সংবিধান ফলো করলে আমার বিশ্বাস বিএনপি যে ক্যান্ডিডেট দিবেন সেই ক্যান্ডিডেট রাষ্ট্রপতি হবেন। আর রাষ্ট্রপতি তিনিই হবেন এবার যিনি প্রধানমন্ত্রীর কনফিডেন্স 100% এনজয় করে, এরকম নেতাকেই রাষ্ট্রপতি হিসাবে মনোনয়ন দেওয়া হবে এবং রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। কারণ আমাদের এখানে জাতীয় জীবনে
অনেক সংকট বিরাজমান। আমাদের এখানে রাজনৈতিক সংকট আছে, অর্থনৈতিক সংকট আছে, জিও পলিটিক্সের যেই ভারসাম্য সেটা বজায় রাখার ক্ষেত্রে একটা ভূমিকা রাষ্ট্রপতিরও আছে, প্রধানমন্ত্রীর তো আছেই, রাষ্ট্রপতিরও আছে। যদি কোনো কারণে জিও পলিটিক্সের কোনো গভীর সংকট দেখা দেয়, তখন রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রীর 100% কনফিডেন্স এনজয় না করে, তাহলে রাষ্ট্রপতি একটা সমস্যায় দাঁড়াতে পারে। আপনি দেখেন যে এই স্বৈরাচারী যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার বিদায় নিল, সে বিদায়ের ক্ষেত্রে আমরা কি দেখলাম? শত শত মানুষকে হত্যা করলো, শত শত মানুষ গুম খুন হলো, মানুষকে নির্যাতন নিপীড়ন করলো 70 বছর, দেশের অর্থনীতি লুট করে নিয়ে গেল, ব্যাংকগুলি সমস্ত খালি করে দিল, লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে দেশ থেকে পাচার করে নিয়ে গেল। বিভিন্ন বড় বড় গ্রুপ, এসআরএম গ্রুপের নাম আপনি জানেন, আরও অন্য 20টা গ্রুপের কথা বা 20টা পত্রপত্রিকায় চলে এসেছে। সেখানে আরও গ্রুপ আছে, এই 20টা গ্রুপ না, আরও গ্রুপ, প্রায় 1 শতাধিক গ্রুপ আছে। এই যেমন কি বেক্সিমকো সালমান রহমান, তারা জনতা ব্যাংক থেকে প্রায় 26,000 কোটি টাকা নিয়ে গেছে, এখন টাকা ফেরত দিচ্ছে না। জনগণের টাকা ব্যাংকে থাকে, সেই টাকা নিয়ে তারা এখন আর দিচ্ছে না, তারা এখন ঋণ খেলাপি হয়ে বসে আছে সবাই। শতকরা 85% ঋণ খেলাপি হয়ে বসে আছে, জনগণের টাকা বিদেশে নিয়ে গেছে অথবা নিজের পকেটে করে বসে আছে। তো এই যে সংকটগুলি, এই সংকট নিরসনের জন্য ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকারকে অনেক প্রতিকূল অবস্থা পাড়ি দিতে হবে। দেশের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। এই নাজুক পরিস্থিতি আজকে দেখেন দ্রব্যমূল্য বেড়ে গেছে, এই নাজুক পরিস্থিতি মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, এই নাজুক পরিস্থিতিতে আজকে তেল গ্যাসের দাম বেড়ে গেছে। আজকে আপনার বিদ্যুৎ বিল, আমি একটু আগে শুনলাম আমার বিদ্যুৎ বিল ডাবল চলে আসছে। এইভাবে সকলেরই আসতেছে। এগুলি ক্ষমতাসীনের ভিতরে বসে একরকম ষড়যন্ত্র চলছে যে সরকারের বিরুদ্ধে একটা মতামত যাক। আরেকটা হচ্ছে যারা ব্যবসায়ী মহল ঋণ খেলাপি হয়ে বসে আছে, তারা টাকা ধরে রাখছে এবং বিদেশে তাদের টাকা নিয়ে গেছে, সে টাকা দিচ্ছে না বলে, সে টাকা ফেরত আনছে না বলে সংকট হচ্ছে। আজকে এইসব সংকটের জন্য ব্যাংকের অনেক কর্মকর্তা দায়ী, বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা দায়ী, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমি আপনার কাছে আসবো এই বিষয়গুলো নিয়ে। তো আমি একটু প্রিন্স ভাই আপনার কাছে আসি। যে কথাটা আমরা এতক্ষণে বুঝলাম যে 70 অনুচ্ছেদ মোতাবেক যেভাবে আছে, তাতে রাষ্ট্রপতির বিএনপির প্রার্থী বিজয় মোটামুটি সুনিশ্চিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যদি একটি দল সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে সেই দলের মনোনীত প্রার্থীকে পরাজিত করার বাস্তব সুযোগ নাই বললেই চলে। তা জানা সত্ত্বেও আপনার এই যে 11 দলীয় যে জোট, বিরোধী দলীয় জোট, তারা কর্নেল অলি সাহেবকে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়ন করলো। মানে এটা কি বার্তা দিতে চাচ্ছে ওরা? আচ্ছা, আমি ওই কথা বলার আগে আপনি একটু অনুমতি দিলে আমি এই পয়েন্টে আমার একটা কি বলবো যে প্রতিক্রিয়া বলতে পারি। আপনি আইনবিদ, এটা অবশ্যই বলেন। যে ধরেন বোঝার জন্য বলি, ওই যে বললাম যে ঐক্যমত্য যেটা হয়েছে, এবং আমি যতটুকু জানি বিএনপিও সে ব্যাপারে একমত, যে 70 অনুচ্ছেদে আমরা সংবিধান সংশোধন করে যদি সেই যতটুকু ঐক্যমত্য হয়েছে আমরা করতে পারি, তাহলে কিন্তু যাকে খুশি তাকে ভোট দিতে পারে, এটা বাধা নাই। এইবার আসি, এখনকার সংবিধানে যেটা আছে যে সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করলে বাতিল হবে, এটা আমি জানি না, আমার এই আলোচনা শুনে মনে হচ্ছে ধরুন একটা, আমি জানি না এটার আইনবিদরা হিসাবে আপনি হয়তো এখন করতে পারবেন না, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সদস্য এখন ধরেন কথার কথা এই দল যদি ওপেন করে দেয়, দল অফিসিয়ালি যদি ওপেন করে যে না সংসদ সদস্যরা তোমরা গোপন ব্যালটে যাকে খুশি দিতে পারো, কথার কথা, তাতে কি ব্যত্যয় হয় আমার জানা নেই। এটা আইনবিদরা ব্যাখ্যা দিতে পারবেন কেন। আমি সেটা বললে অনেক সময় লেগে যাবে। আমি ক্লুটা বলছি যে 2008-এর নির্বাচনের পরে একটা ঘটনায় আমরা অনেক দল মিলে, তৎকালীন স্পিকার পরবর্তীতে রাষ্ট্রপতি হয়েছিলেন আব্দুল হামিদ, ওনার কথা আমি বলছি যে আমরা একটা ঘটনায় গিয়েছিলাম, আমি সেটা ব্যাখ্যা যাব না, তা আমরা এই ধরনের বলছিলাম যে যদি এই সংসদ সদস্য ভোট দেয় এই পয়েন্টে তার বাতিল হবে কিনা, বলে যে বাতিল না হওয়ারও
পথ আছে। আমরা জানি না এটা হবে কিনা, আমি খালি কোশ্চেনটা রাখলাম বোঝার জন্য। যদি এই রকমের থাকে হয় যে বিএনপি যদি তারা বলে যে এটা আমাদের এই রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের এমপিদের উন্মুক্ত করে দিলাম, এরকম একটা জায়গা দিয়ে যদি করা যায়, আমি মনে করি বিএনপির সেটা করা ভালো। তাতে করে ওই যে গণতন্ত্রের কথা বললেন ওই ধারাটা হবে, যদিও নির্বাচিত নিশ্চিতভাবে হবে। আমি তো আগেও বলেছি যে বিএনপির প্রার্থী হওয়া উচিত বলে আমি মনে করি। এটা আমি প্রসঙ্গ হলো। এবার আমি ওই যে পয়েন্টে বললাম ওই ব্যাপারে সামান্য মন্তব্য করি। এটা আপনি খেয়াল করলে আমরা দেখতে পাই যে এখন সংসদে যারা বিরোধী দল, তারা প্রথম দিন থেকেই তারা যে কোনোভাবে সব কিছুতেই তারাই ক্ষমতায় যেতে পারলে মানে যেন চলে গেছে, বা তারাই কালকেই যেন ক্ষমতায় যাচ্ছে, এই ধরনের একটা অ্যাটিটিউড শো করছে। কারণ তার একটা বড় কারণ, অন্তর্বর্তীকালীন সময় তারাই তো ক্ষমতা এনজয় করেছে, এটা কম বেশি আমরা সবাই জানি। তা সেই জায়গায় হয়তো তারা মনে করেছে যে আমরা একটা প্রার্থী দেই, সেই প্রার্থী দিলে আমাদের প্রার্থীটাও করতে পারি। আরেকটা জিনিসও আছে বলে আমার কাছে মনে হয়, প্রার্থীটাও তারা এমন একজনকে দিয়েছে, এটা খেয়াল করবেন, তিনি বীর মুক্তিযোদ্ধা। যদিও এইটা অনেকেই এই প্রশ্ন তুলেছেন, তিনি যে বীর মুক্তিযোদ্ধা, তিনি জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী দল, তার মনোনীত হয়ে তাহলে ভবিষ্যতে এই বয়সে তিনি আসলে কোন উপাধিটা প্রধান নিতে চান, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমি সেদিকে যেতে চাই না। কিন্তু আমি মনে করি যে তাদের মধ্যে যে একজন প্রার্থী আছে সেইটা সে করছে, এবং মুক্তিযুদ্ধের তারা বিরোধী শক্তি, এখনও সেই সময়ের যে তারা এটা রাজনৈতিকভাবে যে অন্যায় করেছে, অপরাধ করেছে, সেটা তারা স্বীকারও করে না। তারপরেও তারা বোঝে যে ক্ষমতার কাছাকাছি যেতে গেলে জাতীয় আন্তর্জাতিক জায়গাতে আমি যে একটা মুক্তিযুদ্ধের সাথে আছি এটা শো করতে হবে। তা সেইটার জন্য তো তাদের জন্য একটা বিরাট অপরচুনিটি যে ব্যক্তিটাকে তারা মনোনয়ন করেছে। সুতরাং নিশ্চিত পরাজয় জেনেও তারা এটা করতেই পারে, আমি করাটা অস্বাভাবিক দেখি না। আমি তো বললাম, ধরেন বামপন্থীরা যদি আমরা থাকতাম, তা আমরা যদি বুঝতাম যে সরকারের এইরকম একটা সময় সম্মিলিত হয়ে সরকার উদ্যোগ যদি নিত যে ঠিক আছে আসেন সবাই মিলে আমরা একজন ভালো মানুষকে তারা ক্ষমতা বাড়বে করি, ওইটার পক্ষে থাক মতো আমরা একজন প্রার্থী দিতাম, আমরা নিশ্চিত পরাজয় জেনেও। সুতরাং নিশ্চিত পরাজয় জেনেও প্রার্থী দেওয়াটা কোনো অন্যায় বলে আমি জিনিসটা দেখি না। দেখার ব্যাপারটা হচ্ছে যে আগামী দিনে রাষ্ট্রপতি তার ক্ষমতা কতটুকু আমরা করব, এবং রাষ্ট্রপতি যাকে আমরা নির্বাচিত সরকার করবেই কথাটা আমি বলছি, মানে যারা এখন সরকার আছে তারা কত সজ্জন ব্যক্তি, এবং দেশের যে কোনো ক্রাইসিসে তিনি যাতে একটা, আমি পার্টিজান শব্দটার পক্ষে বলেই আমি বলছি, ভূমিকা রাখতে পারেন বাংলাদেশের পক্ষে, সেরকম ব্যক্তিকেই করবেন বলে আমি প্রত্যাশা করি। যে আপনাকে একটা সম্পর্ক প্রশ্ন করি আমরা আলোচনা থেকে, যেহেতু আপনি বললেন উনি একজন মুক্তিযোদ্ধা এবং উনি বীর বিক্রম, উনি জিয়া রহমান সাহেবের টোয়াইসে ছিলেন, উনি সাংসদ ছিলেন, উনি মন্ত্রী ছিলেন, উনি বেগম খালেদা জিয়ার খুব আস্থাভাজন একজন ব্যক্তি ছিলেন, এটা তো এক ক্রাইটেরিয়া। পাশাপাশি যদি আমি মেজর হাফিজউদ্দিন আহমেদ সাহেবের দিকে আসি, আপনি ভালো করে লক্ষ্য করে দেখবেন যে মেজর হাফিজউদ্দিন সাহেব উনি একজন মেজর আর্মি অফিসার ছিলেন, উনি একজন সাংসদ ছিলেন, উনি একজন খেলোয়াড় ছিলেন, উনি একজন মন্ত্রী ছিলেন, উনি একজন স্পিকার ছিলেন, উনি ফাইনালি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবেও আছেন। মানে বিএনপিতে তো আরও প্রার্থীর আলোচনা শোনা যায়, মুক্তিযুদ্ধের প্রসঙ্গটা যখন আসছেন, তো সেই হিসাবে যদি ওইদিকে কর্নেল অলি সাহেব, সেই হিসাবে কি বিএনপির তরফ থেকে, যদি আমরা তো চূড়ান্ত কিছু করে নাই, ফখরুল ইসলাম আলমগীর সাহেবের নাম আছে, নজরুল ইসলাম খানের নাম আছে, হাফিজুল সাহেবের নামও আছে, তারপরে মোশাররফ সাহেবের নামও আছে, আপনি কি এই দিক থেকে ওই বিবেচনায় হাফিজুল সাহেবকে কি আপনি প্রেফার করেন না অন্য কাউকে প্রেফার করেন? আচ্ছা, আমার একটা ব্যক্তিগত মত, এটা দলীয় মত হিসাবে না, নেবেন অবশ্যই কারণ বলছেন একান্ত ব্যক্তিগত মতের কথা বলি। প্রথম পয়েন্ট হচ্ছে এইটা কিন্তু যে দল ক্ষমতায় আছে এটা তার উপরে নির্ভর করে সে পুরো বিষয়টাকে কিভাবে সাজাবে। কারণ এটা কেউ দলের দায়িত্ব পালন করবেন কিনা, রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন কিনা, কেউ সংসদে একটা বিশেষ ভূমিকা পালন করবেন কিনা, কাউকে ভবিষ্যতের জন্য স্ট্রাইকিং ফোর্স হিসাবে সামনে রাখবেন কিনা, তার উপরে নির্ভর করবে। প্রধানত এটাই হবে মূল, এটা হওয়া উচিত তাই। আর আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি মনে করি যে নিশ্চয়ই যিনি এখন আমাদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তেনার অনেক পজিটিভ দিক এবং মুক্তিযোদ্ধা, কিন্তু মুক্তিযুদ্ধ হলেই শুধুমাত্রই রাষ্ট্রপতি তাকে করতে হবে, নট দ্যাট। রাজনীতির আরও অনেক বিষয় আছে, সেটাই বিবেচনা রাখতে হবে। আর এখন এইবারের সংসদ আমরা জানি যে নতুন সংসদ সদস্যরাই বেশি, সংসদটাকেও ভালোভাবে পরিচালনা করা দরকার। এখন এটা বিএনপির উপর নির্ভর করতেছে সে কীভাবে জিনিসটা কাজ করবে। তবে রাষ্ট্রপতির ক্ষেত্রে আমার ব্যক্তিগত অপশান হচ্ছে যে নানা বিবেচনায় ভেরি মাস পলিটিক্যাল লোককেই বিবেচনা করা দরকার। আপনার কাছে আবার আসবো, কাশেম ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন করছি, সেটা হলো এরকম যে
ধরেন জামাতের মানে 11 দলীয় জোট একটা ব্যক্তিকে মনোনয়ন দিলেন, কর্নেল অলি সাহেব। তার একটা ব্যাকগ্রাউন্ড আছে মুক্তিযোদ্ধা। এদিকে ফখরুল ইসলাম আলমগীর কিন্তু অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি, উনি পরীক্ষিত একজন নেতা, উনি 16টা বছর লড়াই করেছেন, বেগম খালেদাদের খুব আস্থাভাজন একজন ব্যক্তি, এবং আমি ব্যক্তিগতভাবে যতটুকু দেখেছি যে দৃঢ়তার সাথে সে দীর্ঘ 15-16 বছর মোকাবেলা করেছে। পাশাপাশি আপনারা দুইজনই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এখন আমরাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, পক্ষে মানে আমরা উই প্রেফার মুক্তিযুদ্ধ। তো সেক্ষেত্রে জামাত কি এটা কোনো ট্রিক্স করলো যে যেহেতু দলীয়ভাবে মানে ভোট দিবে 70 অনুচ্ছেদ, এখানে একটা বাধ্যবাধকতা, সেখানে একজন মুক্তিযোদ্ধাকে প্লেস করে, মানে কি ইন্টেনশনটা কি? এমন কোনো বার্তা কি দিতে চাচ্ছেন ওনরা, নাকি দেখতে চাচ্ছেন যে দলের লোকেরা দলীয় সিদ্ধান্ততেই ভোট দেন, নাকি মুক্তিযুদ্ধের পক্ষের দিকেও ভোট দিতে যেতে পারেন? আমি আপনাকে বলবো জামাতে ইসলামের যে এই যে ট্রিক্স বলেন আর বা সিদ্ধান্ত বলেন, এই সিদ্ধান্ত তারা তো ইলেকশনের আগেও নিয়েছে। ইলেকশনের আগ থেকে তাদের জোটে কর্নেল অলি সাহেব আছেন, এবং অলি সাহেব এবং জামাতে ইসলাম ভেবেছিল তারা নির্বাচনে তারা বিপুল ভোটে জয়লাভ করবে। এমনকি বাইরের ওয়াশিংটন পোস্ট পত্রিকা, ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার, সেখানেও হিন্টস করা হয়েছে যে এই জোটে জয়লাভ করবে। এমনকি রয়ের রিপোর্ট ছিল 163 জন তারা জয়লাভ করবে। কিন্তু আমি আমার আলোচনায় বলছিলাম ইলেকশনের আগেই, জামাতে ইসলামের ইলেকশনের আগে দুটি কারণে পরাজয় ঘটবে। একটি হলো তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন করবে না, একটা পয়েন্ট তারা বলেছিল, তারা করেছে। তারা গণভোট আগে ছাড়া নির্বাচন করবে না, তারা গণভোট এবং নির্বাচন একই দিনে মেনে নির্বাচন করে। এই দুইটা পয়েন্টে তাদের মোরাল ডিফিট আগে হয়ে গেছে, কথা বুঝছেন? সেখানে মুক্তিযোদ্ধা কর্নেল অলিকে দিয়েও তারা আর বেড়া পার হতে পারে নাই, এটা হওয়া যায় না। কর্নেল অলি এক সময় তার যে ভূমিকা, সেই ভূমিকার কথা স্মরণ রেখে কর্নেল অলির উচিত ছিল বিএনপির জোটে থাকা, কর্নেল অলির উচিত ছিল বিএনপির সাথে থাকা। উনি এখান থেকে জামাতে ইসলামের জোটে যেতে পারেন না। দিস ইজ এ গ্রস মিস্টেক। কর্নেল অলির জীবনে এটা একটা বিরাট একটা ভুল হিসাবে ইতিহাসের সাক্ষ্য হয়ে থাকবে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সংবেদনশীল একজন নেতা, এবং তিনি এই পার্টির মহাসচিব হিসাবে গত 16 বৎসর যে ভূমিকা রেখেছেন, আপনি নিজেই বলেছেন, এটা দেশবাসী জানে, বিএনপির কর্মীরা জানে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর হি ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট। এবং আমার ধারণা, আমি বলে যাচ্ছি আজকে আপনাকে, আমার ধারণা মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি। এটা আমি আশা করি, আমি ইনশাল্লাহ হবেন। আমি আপনার কাছে একটা প্রশ্ন করছি, আগে উত্তরটা পরে নিব। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে, মানে আমি বলছি রাষ্ট্রপতি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত, এই বিষয়টা আমি আপনার কাছে আসবো উত্তর নিতে, কিন্তু তার আগে আমরা একটা বিরতিতে যাচ্ছি। আচ্ছা, দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। কাশেম ভাই, আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখে গেছিলাম বিরতির আগে, সেটা হলো যে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। আমি কতগুলো অপশন বলছি আপনাকে: দলীয় আনুগত্য, অভিজ্ঞতা, নিরপেক্ষতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, নাকি সাংবিধানিক জ্ঞান। কোন বিষয়টাকে আপনি বিবেচনায় নেবেন, নাকি সবগুলো প্রয়োজন? এখানে আপনার যে পয়েন্টগুলি বললেন সবগুলিই দরকার আছে, তবে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে দলীয় আনুগত্য এবং নেতার কনফিডেন্স যিনি এনজয় করবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ তারেক রহমান একটা কথা বলেছেন পার্লামেন্টে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে, মাননীয় স্পিকার, এই যে চেয়ারটাতে বসলাম এটা খুব উত্তপ্ত গরম চেয়ার, এটা আগে আমি অনুভব করি নাই, এত উত্তপ্ত এই চেয়ারে বসতে এখন ভয় লাগে। এবার বুঝেন তাহলে এদেশের রাজনীতি কী অবস্থা আছে। আমাদের এই দেশটাকে নিয়ে যেমন সম্ভাবনা আছে, আবার এই দেশটাকে নিয়ে ষড়যন্ত্র আছে।
আমাদের এই দেশটা হচ্ছে খনিজ সম্পদের দেশ। পৃথিবীতে 7টা হাব আছে খনিজ সম্পদের। বাংলাদেশ হচ্ছে একটা খনিজ সম্পদের হাব, ভান্ডার। এই খনিজ সম্পদের ভান্ডার যেখানে আছে, সেই দেশটা সারা পৃথিবীর নজর কেড়েছে এবং সারা পৃথিবীর কাছে আকর্ষণীয় হয়ে আছে। কথা বুঝছেন? আমার এই মধ্যে একটা খনিজ সম্পদের বের হয়েছে নোয়াখালীতে, সেনবাগ। সেটা বিশাল খনিজ সম্পদের ভান্ডার, গ্যাস সেন্টার ভান্ডার। এখন এখন ওখানে গ্যাস বাইর হবে। বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রাম হিল ট্র্যাক্স এরিয়ায় ইউরেনিয়ামের খনি আছে। বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠে স্বর্ণের খনি আছে, তেলের খনি আছে। বাংলাদেশের ভোলাতে এত বিশাল গ্যাসের সম্পদের ভান্ডার, যেই কারণে জাপান প্রস্তাব দিছে ভোলার সাথে এই দীর্ঘ সেতু নির্মাণ করে দিবে এবং সেটা দিয়ে খনিজ সম্পদ। আমি আপনার কাছে আবার আসবো। আমি এই প্রশ্নটার সাথে সম্পূরক প্রশ্ন আপনাকে একটু করি। মানে আপনি তো একজন রাজনীতিবিদ এবং আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আচ্ছা, আপনি কি মনে করেন যে একটা সক্রিয় রাজনৈতিক দলের শীর্ষ নেতারই রাষ্ট্রপতি হওয়া উচিত? এই ধরনের কি মনে করেন? শীর্ষ নেতা বলতে তো যাদের নাম আসছে সবাই শীর্ষ নেতা, সেই হিসাবে বলছি। পাশাপাশি নাকি আপনি মনে করেন যে নির্দলীয় এবং সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তির রাষ্ট্রপতি করা উচিত? না, এখানে আমি এই কথার আগে একটু ছোট্ট ব্যাখ্যা দিতে হয়। দেখেন, আমি একটু বিশেষ করে ফিরে যাচ্ছি একটু ঐক্যমত্যের কাছে। কারণ সংবিধানে যেটা আছে, আমরা তো সংবিধানের কিছু তো সংশোধনী করা জরুরি এবং সেক্ষেত্রে ক্ষমতার কিছুটা ভারসাম্য দরকার এবং সেক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা আগের থেকে বাড়ানো দরকার। এবং আমি যতটুকু বুঝি বিএনপিরও এ ব্যাপারে কোনো দ্বিমত নাই। যে আলাপ আলোচনাগুলো হয়েছে, হয়তো শেডের ডিফারেন্স, আমি যতটুকু চাইবো তারা চাইবে না, সেটা অন্য জিনিস। সেইটা যদি বিবেচনা করা হয় তাহলে কিন্তু দলীয় আনুগত্যের ঊর্ধ্বে ওঠাটা একটা জরুরি কর্তব্য হয়ে দাঁড়াবে। কেন জানেন? কারণ রাষ্ট্রপতি যিনি হবেন, আমরা বলেছি যে হয়তো সর্বজন গ্রহণযোগ্য বলতে 100% সবার গ্রহণযোগ্য হবে না, কিন্তু নির্বাচিত হওয়ার পরে তিনি সজ্জন এবং তিনি ওই দলের ঊর্ধ্বে উঠে দেশের মানুষ, দেশের স্বার্থ সেইটা সংরক্ষণে অন্যতম ভূমিকা পালন করবেন। সেইটা হওয়া দরকার বলে মনে হয়। তা সেইটা বিবেচনা করতে গেলে একটা দল যখন প্রার্থী দেবে, এখন দলের প্রধান যদি বলেন, এটা প্রধান নির্ভর করে নানাভাবে। যেন আজকে যিনি প্রধান আছেন তিনি আমৃত্যু বা আজীবন প্রধান থাকবেন এমন তো ভাবার কোনো কারণ নেই। যদি ওই দল মনে করে যে উনি এখন এইটা না করে উনি দলের ঊর্ধ্বে উঠে এই রাষ্ট্রপতি, আমি দলের ঊর্ধ্বে উঠে শব্দটা বলছি, দলের ঊর্ধ্বে উঠে জনগণের পক্ষে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করুক, দলের ওইখানে রিপ্লেস করবে, সেটাও বিবেচনা হতে পারে। তবে এইটা হয়তো একটা অন্যতম আদর্শ হতো, কিন্তু বাংলাদেশ এখনও আমার ব্যক্তিগত মত সেই পর্বে প্রবেশ করে নাই। যদি আমরা রাষ্ট্রপতির ক্ষমতা কিছুটা বাড়ানো, কিন্তু আমি বলেছি বাড়ানো মানে এটা যেন কখনো না হয় যে রাষ্ট্রপতি সরকার এবং সংসদীয় সরকার দুইটা একটা প্যারালাল মুভ হলো। দ্বৈত সরকার মোটেই করা যাবে না, কারণ সংসদীয় গণতন্ত্রটাই মূল আপহোল্ড করতে হবে। কিন্তু ওই রকম একটা নির্দলীয় এবং অন্যতম সজ্জন ব্যক্তি, যেটাকে আপনি যে কতগুলো পয়েন্টের কথা বললেন সবটাই সব জ্ঞান থাকবে, নট দ্যাট, ওই রকম একটা করতে পারলে। কিন্তু আমার ব্যক্তিগত বুঝ হয়েছে এখনো পর্যন্ত বাংলাদেশ সেই পর্বে প্রবেশ করে নাই। আমরা যে গণতন্ত্রের পথে যাত্রার কথাটা বলছি, এইটা কয়েকটা টার্ম যাওয়ার পরে ওই রকম একটা জায়গায় ফিরে আসুক, এরকম আমার ব্যক্তিগত ওপিনিয়নও তাই। কিন্তু এখন পর্যন্ত আমি সেটা দেখছি না। বরঞ্চ এখন যেহেতু গণতন্ত্রের পথে হাঁটা নানা ধরনের অপশক্তি, নানা সংকট তৈরি করতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্রপতিকে কখনোই যাতে ব্যবহার না করতে পারে ওই ধরনের কাজের জন্যে, সেইটা বিবেচনায় রেখেই অন্ততপক্ষে এইবারে একটা রাষ্ট্রপতি নির্বাচনটাই করতে হবে বলে আমি মনে করি। আপনার কাছে আবার আসছি কাশেম ভাইয়ের কাছে। আচ্ছা, আপনি একটা কথা বলছেন যে আপনার বিবেচনায় এ পর্যন্ত যে প্রার্থীগুলির নাম বলা হয়েছে রাষ্ট্রপতি, আপনি ফখরুল ইসলাম আলমগীর সাহেবকেই প্রেফার করছেন, যে উনাকেই আপনি যোগ্য মনে করছেন? আমি এবং আমার ব্যাপক মানুষের সাথে ওটা নিয়ে বিতর্ক নাই, আপনি মনে করতেই পারেন, সেটা নিয়ে প্রশ্ন না। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বিচক্ষণ লোক, দীর্ঘদিন পোর খাওয়া মানুষ এবং স্থানীয় সরকার মন্ত্রী, উনি স্থানীয় সরকার মানে একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত তার কাজ, তার সাথে কিন্তু সাংগঠনিক কাজও সম্পর্কিত। ঠিক এইরকম একজন ব্যক্তি যদি আপনি এখান থেকে সরাইয়া রাষ্ট্রপতি বানায় দেন, তাহলে বিএনপির রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন? এখন স্থানীয় সরকার মন্ত্রীর চাইতেও রাষ্ট্রপতি পদটা বিএনপির কাছে গুরুত্বপূর্ণ বেশি, আন্তর্জাতিক কারণে, জাতীয় কারণে, এবং পার্টিকুলারলি
আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার পরিচালনার ক্ষেত্রে এটা খুব জরুরি এক প্রয়োজন হয়ে গেছে রাষ্ট্রপতি, যে কারণে শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে উনি রিজাইন করছেন বা ওনাকে সরে যেতে হলো। চুপ্পু সাহেবকে সরানোর জন্য আমাদের এনসিপি যেটা, তারা বঙ্গভবন পর্যন্ত ঘেরাও করছে, আপনার মনে আছে? বঙ্গভবন ঘেরাও করছে পদ ত্যাগের জন্য। কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাথে একমত তখন হন নাই, বলছে না, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব কন্টিনিউ করুক, তা নাহলে ক্রাইসিস হবে, সাংবিধানিক ক্রাইসিস হবে। তারপরে আপনার কি বলে যে জামাত ইসলামও চেয়েছিল শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে তখন পদত্যাগ করাতে। তখন এই ক্রাইসিসের অবস্থা দেখিয়ে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছিল না, এখন কন্টিনিউ করো। এবং দেখেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব বিএনপি যে বক্তৃতা লিখে দিয়েছে পার্লামেন্টে, যে সে বক্তৃতা করছে এবং মনে হয়েছে যে বিএনপির কোনো প্রেসিডেন্ট বক্তৃতা করতেছে, স্বৈরাচারের প্রেসিডেন্ট না। তবে শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, এই ফ্যাসিস্ট সরকার যদি এটা হয়, তাইলে এই ফ্যাসিবাদ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না, আজকে এটা মুখ্য সিদ্ধান্ত। সেজন্য ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বিশ্বস্ত, পার্টির প্রতি অনুগত, নিবেদিত প্রাণ, এবং উনি আবার ভদ্রলোক, উনি প্রফেসর ছিলেন, কলেজে প্রফেসর, ঢাকা কলেজের প্রফেসর ছিলেন। বিভিন্ন দিক থেকে ওনার দেখেন, ওনার এই 16 বছর জীবনে, এই মহাসচিব জীবনে উনি কাউকে একটা গালি দিছে কোনো রেকর্ড নাই, কারোর প্রতি কটূক্তি করছে কোনো রেকর্ড নাই। সকলের প্রতি একটা গণতান্ত্রিক সংস্কৃতি যেটা, মানবিক রাজনীতি যেটা, সেটা তিনি করেছেন। আপনার কাছে আমি আবার আসবো, বিরতি নিব একটা, কিন্তু তার আগে প্রিন্স ভাইয়ের কাছে আমি একটা প্রশ্ন রেখে যাচ্ছি। সেটা হলো, একজন সংসদ সদস্য যদি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কতটা গণতান্ত্রিক? প্রশ্নটা রেখে গেলাম, এটা উত্তর নিব বিরতি থেকে ফিরে এসে। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম, চলে যাচ্ছি আলোচনায়। বিরতির আগে রুহিন হোসেন প্রিন্স, আপনাকে একটা প্রশ্ন রেখে গেছিলাম, সেই প্রশ্নটা আবারও বলছি। একজন সংসদ সদস্য যদি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা কতটা গণতান্ত্রিক? আচ্ছা, আমি প্রথমেই স্পষ্ট করে এটার উত্তর দিয়ে একটু ব্যাখ্যা দেব আর কি। এটা মোটেই গণতান্ত্রিক না, এটা একটা অগণতান্ত্রিক, এটা আমরা মনে করি। এখন না, আগেও মনে করেছি, যার জন্য আগেই বলেছি আপনাকে যে আমাদের বামপন্থীরা কিন্তু আমরা 70 অনুচ্ছেদ পুরোটাই উঠাই দেওয়ার পক্ষেই, এটা ছিলাম। কিন্তু এবার একটু প্র্যাকটিক্যাল জায়গায় যদি ভাবি, অ্যাকচুয়ালি 70 অনুচ্ছেদটা আনার পেছনে একটা যুক্তি ছিল, সেটা মনে রাখতে হবে। এখন ভ্যালিডেস আমি তা মনে করি না। সেটা হচ্ছে যে সংসদ সদস্য হওয়ার পরে একটা স্থিতিশীল সরকার রাখতে গেলে যদি এটাকে ওই যে কেনা বেচার সংসদ সদস্যরা যদি হয়ে যায়, তাহলে তো একটা সংকটে পড়বে, যার জন্যে হয়তো ওই সময় 70 অনুচ্ছেদকে আনতে হয়েছিল। কিন্তু এত বছর পরে এইটার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। প্রসঙ্গক্রমে বলি, ওই যে আমি এই আলোচনার শুরুতেই বলেছি যে আমরা যতটুকু ঐক্যমত্য যারা হয়েছি, এর বাইরে আরও রাজনৈতিক দল আছে, জনগণ আছে, তাদের সিদ্ধান্তটাই প্রধান। কিন্তু এখন যারা ক্ষমতাসীন আছে, তারা সহ অনেকে, এটা একটু জানার জন্য বলি যে আমরা কিন্তু প্রথমত 2টা ব্যাপারে শতভাগ একমত হয়েছি। তার সাথে বিএনপি আরও 2টা পয়েন্ট যুক্ত করেছে। আমার ব্যক্তিগত বিবেচনায় তাতে কোনো সংকট নাই। সেটা কি, 70 অনুচ্ছেদে ওইটা সংশোধন করে যেটা আনতে হবে যে শুধুমাত্র অর্থ বিল এবং আস্থা ভোট, এই 2টা বাদ দিয়ে সংসদ সদস্যরা যে কোনো জায়গায় ভোট দিতে পারবে। মানে এই স্বাধীনতা থাকতে, স্বাধীনতা থাকবে পক্ষে আপনি? হ্যাঁ, অফকোর্স। আমি তো বললাম যে আমরা তো প্রথমে পুরোটাই উঠাই দেওয়ার পক্ষে, কিন্তু ঐক্যমত্যের ব্যাপারে বিএনপি সহ শতভাগেই একমত হয়েছি যে অর্থ বিল এবং আস্থা ভোট ছাড়া যে কোনো জায়গায় ভোট দিতে পারে। বরঞ্চ আরেকটা 30 সেকেন্ডে যুক্ত করি, বিএনপি এর সাথে যেটা যুক্ত করেছে সেটাকেও কিন্তু মেলা আপত্তি করা নাই। বিএনপি এর সাথে বলেছে এই 2টার সাথে সংবিধান সংশোধন এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নটা রাখা দরকার। তার মানে আমরা যদি সংবিধান সংশোধনের 70 অনুচ্ছেদ করি, তাহলে তখন কিন্তু এটা ওপেন হয়ে যাবে এবং এই ভোট দেওয়ার তখন জাস্টিফিকেশন মানে বিষয়টা পরিষ্কার যে সংস্কার বা সংশোধন যেটাই বলেন খুব জরুরি। আচ্ছা, আমি একটু কাশেম ভাইয়ের কাছে আসছি। মানে এই যে আলোচনাটা আমরা করলাম যে কতখানি গণতান্ত্রিক, যেটা উনি বললেন, তার সাথে আপনাকে সম্পর্ক, দলীয় শৃঙ্খলা কি সংসদ সদস্যের ব্যক্তিগত বিবেকের চেয়েও বড়? ব্যক্তিগত
আমার চিন্তা, আমার চিন্তার প্রতিফলন ঘটাবো আমি ভোটের মাধ্যমে, মানে সেটা আমি দলীয় শৃঙ্খলার নামে কি আমার বিবেকটাকেও বিসর্জন দেবো বা বিবেকের ঊর্ধ্বে সে? না, বিবেকের ঊর্ধ্বে দলীয় শৃঙ্খলা আপনাকে মানতে হবে। দলীয় শৃঙ্খলা যদি আপনি না মানেন, তাহলে দলীয় মানে যে আদর্শ, সে আদর্শ আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আজকে ধরুন বিএনপি সরকার করেছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন, দলীয়ভাবে নির্বাচিত হয়েছেন, বিএনপির সরকার হয়েছে, কিন্তু যখন প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন তিনি সকলের প্রধানমন্ত্রী, সারা দেশের প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আর ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি এখন রাষ্ট্রপতি নির্বাচিত হন, আল্লাহ যদি ওনাকে বানান, তাহলে উনি শুধু দলীয় প্রেসিডেন্ট না, উনি সারা 18 কোটি মানুষের রাষ্ট্রপতি। সকল মানুষের প্রতি যে ন্যায় বিচার, প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত করবেন, প্রত্যেক সমাজের প্রতিটি স্তরের মানুষের অধিকার নিশ্চিত করবেন। এই হওয়া উচিত সরকারের প্রধান এবং প্রধানমন্ত্রী তাদের দায়িত্ব। এবং আমি মনে করি সেখানে দলীয় শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে। তা নাহলে দলীয় শৃঙ্খলা যদি না থাকে, দল ভেঙে যাবে, দল ক্ষতিগ্রস্ত হবে, সরকার ক্ষতিগ্রস্ত হবে, দেশ ক্ষতিগ্রস্ত হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে। আমরা একেবারে শেষের দিকে আপনি বক্তব্য একটু প্রিন্স ভাইকে আমি খুব সংক্ষেপে একটা জিনিস বলি ওনার সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে। তাহলে যে সংসদ সদস্যের কথাটা আমরা বলি, এই সংসদ সদস্য কি জনগণের প্রতিনিধি নাকি দলের প্রতিনিধি? না, আমি তো আমার আগের আলোচনায় বলেছি, আসলেই জনগণের প্রতিনিধি হিসাবেই আসা উচিত। সেই জায়গাটা আমাদেরকে যেতে হবে। তাই না হলে এইটা ওই ধরনের শৃঙ্খলাবদ্ধ করলে আপনি আলটিমেটলি সে জনগণের পক্ষে কোনো ভূমিকা রাখতে পারবে না। একেবারে ওই যে হাত তোলা, ইয়েস এবং নোর মধ্যে থাকবে। এটা কোনো গণতান্ত্রিক সমাজে এটা কাঙ্ক্ষিত না। ধন্যবাদ আবুল কাশেম চৌধুরী, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমার খুব প্রিয় সম্পাদক, সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স, আপনাদেরকে ধন্যবাদ। দুজনকেই আমাদের স্বাগত। আবারও আমন্ত্রণ থাকবে, আবারও দেখা হবে কোনো এক সময় একই অনুষ্ঠানে, হয়তোবা, আশা রাখি। এখন আমরা একেবারে শেষ পর্যায়ে। দর্শক, আরেকবার আমরা আজকের মতো আমরা এখানেই শেষ করছি প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকালে ঠিক 7টায় এবং আগামীকাল রাত 9টায় আবারও আমাদের সাথে দেখা হবে আপনাদের অন্য কোনো আলোচক নিয়ে, একই সময়ে একই অনুষ্ঠানে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।